ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ, চাপ কম, ভোগান্তির তেমন অভিযোগও নেই। এক মাস ধরে পানিবন্দী ঢাকার কয়েক লাখ মানুষ, জীবন চালানো দায়, খোঁজ নেয়নি কেউ। 31 জেলায় অবস্থার আরও অবনতি। করোনা মহামারীতে থামেনি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ, নির্দিষ্ট সময়ে শেষ করতে পরিশ্রম করছেন 12,000 কর্মী। মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগে নানা অনিয়ম, করোনা যুদ্ধে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ না করেই কোভিড যোদ্ধা পেয়েছেন বিশেষ বিবেচনা। অক্সফোর্ডের টিকা মানবদেহে ট্রায়ালের অনুমতি দিয়েছে ভারত সরকার, মাসে অন্তত 10 লাখ টিকা উৎপাদনের ঘোষণা রাশিয়ার। একসময় ফেলে দেয়া গরু মহিষের নাড়ি ভুড়ি থেকে আয় হচ্ছে কয়েকশো কোটি টাকা, রপ্তানি হচ্ছে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এবং 5 মাস ধরে বন্ধ কুমিল্লার শালবন বৌদ্ধবিহার, অর্ধ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার, স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি। স্বাগত বেলা 12টার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। কোরবানির ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে পাড়ি জমিয়েছিলেন অনেক রাজধানীবাসী। মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অনেককেই ঢাকায় ফিরতে দেখা যায়। প্রতি বছরের মতো গতানুগতিক রাজধানীমুখী মানুষের চাপ এবার দেখা যায়নি। যাত্রীদের মুখে ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। তবে এবার সড়ক পথের চেয়ে নৌপথে সাধারণ মানুষের ঢল ছিল বেশি। লঞ্চে সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ করেন অনেক যাত্রী। লকডাউন করোনার জন্য ঢাকায় ফিরে মানুষের খবর জানাতে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কমলাপুর থেকে যুক্ত হবেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। কমলাপুর রেল স্টেশনে কি অবস্থা জানতে চাইব তার কাছে। মানুষ ঢাকায় ফিরছেন, সড়ক পথে এবার তেমন কোনো সমস্যার অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে আসছে না। লঞ্চে মানুষের ভিড় অনেক বেশি এবং ট্রেনের যাত্রার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, এ বিষয়েও অনেকটা সন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ, যে কারণে ট্রেনে চলাচলের ক্ষেত্রে অনেকেই প্রাধান্য দিয়েছেন এবং বিশেষ করে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সড়ক পথে বাসের এমনিতেই ভাড়া বেশি ছিল, সেই বিষয়টি ঈদের সময় এসে আরও বেশি কিছুটা বেড়েছে। সব মিলিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে ভাড়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, দুর্ভোগ জানাচ্ছেন। কিন্তু ট্রেনে কিন্তু সেই বিষয়টি হয়নি। রেলপথে মানুষ ঢাকায় ফিরছেন। কি অবস্থা জানতে চাইব কমলাপুর রেল স্টেশনের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। হাবিব, মানুষের ভিড় দেখছেন কিনা? ট্রেনে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে কিংবা মানুষ আসার পরে কি বলছেন? সজল, আসলে ঈদ যাত্রার এবারকার যে চিত্র সেটি আসলে অন্য বছরের তুলনায় বেশ খানিকটা ব্যতিক্রম। কারণ অন্য সময় আমরা এই ঈদে ফেরা যে চিত্র দেখে থাকি যে প্রচুর মানুষের ভিড় থাকে, কিন্তু আসলে এবছর আমরা ঈদের আগেও যেমনটি দেখেছি যে মানুষের যাতায়াতটা অনেকটা মানে হালকা ছিল এবং আসার চিত্রটাও ঠিক তেমনই। আপনি দেখছেন কমলাপুর রেল স্টেশন কিন্তু এখন অনেকটাই ফাঁকা। তবে সকালের দিকে আমি যে চিত্রটি আপনাদের দেখিয়েছি আপনার মাধ্যমে দর্শকদের, যে বিশেষ করে নৌপথে মানুষের যাতায়াতটা একটু বেশি। কারণ আপনি জানেন যে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ যারা ঢাকায় থাকেন তারা কিন্তু বেশিরভাগই নৌপথে যাতায়াত করেন, যার ফলে সেই বরিশাল, নোয়াখালী, বরগুনা, পটুয়াখালী সেই সমস্ত এলাকার মানুষ কিন্তু বেশিরভাগই সব নৌপথে আসছেন। আজকে প্রচুর সংখ্যক মানুষ আমি দেখেছি যে ঢাকায় এসেছেন। এছাড়া ট্রেনেও কিন্তু কিছুক্ষণ পর যে দূরপাল্লার যে ট্রেনগুলো এসেছে সকাল থেকে, যেমন চট্টগ্রাম থেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে, কিছুক্ষণ পর আরও একটি ট্রেন আসার কথা রয়েছে, সেগুলোতে মানুষ আসছেন মোটামুটি। তবে যাত্রীদের যে বিষয়টি এবার লক্ষ্য করলাম যে যাত্রীরা বলছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি, সেটি রেল রোডের বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট। তারা বলছেন যে করোনা ভাইরাসের কারণে যে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে এবং সতর্কতার সাথে চলাফেরা সেটি নিশ্চিত করেছেন। তবে ঈদ যাত্রার
ঈদে এবার যে ঘরে ফিরেছিলেন তারা, যে সমস্ত ঢাকাবাসী, তারা কিন্তু বলছেন যে এবারকার ঈদের আনন্দটা আসলে অন্য বছরের মতো তেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা উদযাপন করেননি। কারণ আসলে করোনা ভাইরাসের কারণে যে উন্মুক্তভাবে ঘোরাফেরা, বাড়ি গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের বাসায়, সেটি আসলে তারা করতে পারেননি, এমনটি তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে ঈদের যে উদযাপন সেটি শেষে আবারও ঢাকায় ফিরছেন নগরবাসী, আবারও হয়তো চঞ্চল হয়ে উঠবে কিছুদিনের মধ্যে রাজধানী ঢাকায়। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ফেরা মানুষের সর্বশেষ খবর। সজল, ফিরছি আপনার কাছে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ঈদ শেষে রাজধানীমুখী মানুষের খবর। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে আজ সকাল থেকেই তেমন কোনো ভোগান্তির চিত্র দেখা যায়নি। ঘাটে অপেক্ষমান গাড়ির লাইন এখনো তৈরি হয়নি। দৌলতদিয়া থেকে এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঈদের ছুটি শেষ, কর্মমুখী হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ। তবে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ির কোনো চাপ এখনো পর্যন্ত আমাদের চোখে দেখা মেলেনি। যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি যেগুলো আসছে তারা সহজেই ফেরিতে উঠে গন্তব্যস্থানে যেতে পারছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমান 17টি ছোট বড় ফেরি চলাচল করছে, যে কারণেই দৌলতদিয়া ঘাটে যে গাড়িগুলো আসে তারা সহজেই ফেরি পার হয়ে গন্তব্যস্থানে যেতে পারছে। তবে তারা আরেকটি কথা বলেছেন, দুপুরের পর কিছু যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী, দৌলতদিয়া ফেরিঘাট। দৌলতদিয়া ফেরিঘাট থেকে সড়ক পথে ঈদের যাত্রার খবর জানাচ্ছিল, বিশেষ করে দৌলতদিয়া ঘাটে ঈদের নির্বিঘ্ন যাত্রার কথা জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এবারে বন্যার খবর। প্রায় 1 মাস ধরে পানিবন্দী রাজধানীর কয়েক লাখ মানুষ। নিদারুণ কষ্টে তাদের দিন চললেও খোঁজ নেয়নি কেউ। বিস্তারিত জানাতে রাজধানীর বেড়াইদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, পানিবন্দী মানুষের দিন কাটছে কিভাবে? কোনো সহযোগিতা পাচ্ছে কিনা তারা? কোনো সাহায্য পৌঁছেছে কিনা? কি বলছে তারা? সজল, আমি রয়েছি ফকিরখালীতে। এখানকার মানুষ তারা বলছে তারা 1 মাসেরও বেশি সময় পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং এই যে পানিবন্দী তারা হবে বা এই বানের পানি আসবে সেই বিষয়ে তাদের কোনো মানসিক বা কোনো ধরনের বাস্তবিক অর্থে কোনো প্রস্তুতি তাদের ছিল না। কারণ 16 বছর পরেই কিন্তু হঠাৎ এখানে বন্যা এসেছে এবং রাজধানীর নিচু অঞ্চল হয় এই এলাকা প্লাবিত হয়ে গেছে, কিন্তু এই পানি কিন্তু এখনো নামছে না প্রায় 1 মাসেরও বেশি সময়। এখানকার লোকজনদের মধ্যে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, চর্মরোগ এগুলো ছড়িয়ে পড়েছে, এবং সেই সাথে কিন্তু আর্থিক কষ্টের মধ্যে তারা পড়েছে, স্যানিটেশন প্রবলেমে তারা পড়েছে, বিশুদ্ধ খাবার পানির সংকটে তারা পড়েছে, এবং যোগাযোগ ব্যবস্থা সমস্যা তো রয়েছেই। সেই সাথে আমি একটু এলাকাবাসীর সঙ্গে কথা বলি। এই পর্যন্ত আসলে আপনারা কোন ধরনের সাহায্য সহযোগিতা বা প্রশাসনের দিক থেকে বা সিটি কর্পোরেশনের দিক থেকে কেউ আপনাদের দেখতে এসেছিল কিনা, বা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা যে এই যে সংকটগুলো চলছে সেখানে কোনো সহযোগিতা বা এখান থেকে উত্তরণের জন্য? জি না, আমাদের এইখানে এলাকায় কমিশনার সাহেব যে আছে, সে ঈদেরও প্রায় 10 দিন 12 দিন আগে একদিন আসছিল। আসার পরে এলাকার যে গরিব এদের দিকে কি বলছে না বলছে এটা এখনো জানি না। তা আর বাইরের যে আমগো যে মেয়র সাহেব, এরাও কোনো লোক পাঠায় না এলাকার। যে এই আপনি তো এটা শেষ মাথায় আসছেন, পিছনে যে জায়গা রয়েছে প্রায় এখানে প্রায় 200 পরিবারের উপরে আছে। এদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে নৌকা ছাড়া যাওয়ার মতো কোনো রাস্তা নেই। এইভাবেই কষ্ট করে চলতেছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আরেকজন আছে, তার সঙ্গে কথা বলি। আপনারা মূলত একটি বেড়ি বাঁধের জন্য এখন বলছেন যে সেটি একটি সমাধান হতে পারে যেন ভবিষ্যতে পানি না ঢোকে, কিন্তু এ পর্যন্ত আপনারা আসলে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছেন স্থানীয়ভাবে, আর প্রশাসনের কেউ আপনাদের সঙ্গে এ পর্যন্ত এসেছে কিনা দেখা করতে? প্রশাসনের বলতে কমিশনার সাহেব আসছিল ঈদের আগে, কিছু ত্রাণ বিতরণ করছে, আর মেয়র সাহেব আজ পর্যন্ত আসে নাই। তো আমরা পানি বন্দি হইয়া আর এই পানি দিয়ে আসা যাওয়া করে যে আমার পাওয়ার মধ্যে যে গা হয়েছে, পাও গা হয়েছে, হাতে পাও গা হয়েছে। আবার এই যে সাপ ঢুকে বাসার ভিতরে। আজকে একটা জাতি সাপ 3.5 হাত সাপ মারছে রাত্রে।
আর এই যে যোগ বিল বিল করে আসে। সজল, আপনি শুনছিলেন এলাকার মানুষের ভোগান্তির কথা। বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়, বন্যার পানির কারণে সাপ, বিচ্ছু, জোক, সেগুলোর সাথে সাথে কিন্তু মশার উৎপাতও অনেক বেড়েছে। সেই সাথে রয়েছে পানিবাহিত রোগ এবং স্যানিটেশন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শহরের মানুষের কিন্তু বাড়ি যখন ভেসে যায় তাদের আশ্রয়ের আর বিকল্প কোনো জায়গা থাকে না, কারণ খুব ছোট সীমাবদ্ধ জায়গার মধ্যে সবাই থাকে। গ্রামের ক্ষেত্রে একটি মাঠ কিংবা স্কুল কিংবা কোথাও থাকে, এদের কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নেই আশ্রয় নেবার। তারা কিন্তু পানিবন্দী অবস্থায় মাচা করে ঘরের মধ্যে চৌকির উপর উঠে এভাবে কিন্তু বেশিরভাগ পরিবার এখানে দিন কাটাচ্ছে মাসের বেশি সময় ধরে। তো সব মিলিয়ে এখানে আসলে খুবই দুরবস্থা। সিটি কর্পোরেশনের অংশ, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের তারপরও, এবং তাদের অভিযোগ এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়র বলুন, জনপ্রশাসনের লোক বলুন, পানি উন্নয়নের বোর্ডের লোক বলুন, কেউই কিন্তু তাদের সঙ্গে দেখা করতে আসেনি বা আনুষ্ঠানিকভাবে তাদেরকে কোনো সান্ত্বনা বা কোনো ধরনের এই আশ্বাস, সাহায্য সহযোগিতার কেউ দেয়নি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ফকিরখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মাহবুবুর রহমান জানাচ্ছিলেন রাজধানীর বন্যা পরিস্থিতির খবর। এবারে ঢাকার বাইরে বন্যার খবর জানবো। টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আতিক, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি কি অবস্থা? আবারও আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাচ্ছে কিনা, কিংবা মানুষ সহায়তা পাচ্ছে কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ সজল। আসলে টাঙ্গাইলে কিন্তু বন্যার যে অবনতি সেটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ টাঙ্গাইলে কিন্তু 12টি উপজেলার মধ্যে 11টি উপজেলায় কিন্তু পানিবন্দী রয়েছে প্রায় 7 লক্ষ মানুষ। এই আসলে দীর্ঘ সময় এই তৃতীয় দফার বন্যা কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি এবং মানুষ কিন্তু কষ্টের মধ্যে আসলে দিন যাপন করছেন। আমি রয়েছি আসলে টাঙ্গাইল ঘাটাইল পৌরসভা এলাকায়। এটি হচ্ছে 9 নং ওয়ার্ড। এর আগের সংবাদে আমি 6 নং ওয়ার্ডে দেখিয়েছি। অর্থাৎ এই পৌরসভা এলাকা কিন্তু অধিকাংশ এলাকা কিন্তু আসলে পানির নিচে রয়েছে এবং এই যে বাসা বাড়ি রয়েছে এখন কিন্তু প্রত্যেকটা বাসা বাড়ি কিন্তু আসলে পানি বন্দী অবস্থার মধ্যে রয়েছেন, যার কারণে আসলে এখানকার যারা হলো জনগণ রয়েছেন তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে আসলে তাদের পড়তে হয়েছে। আর ত্রাণের ব্যবস্থা আসলে খুবই স্বল্প এবং অনেকেই কিন্তু আসলে ত্রাণ এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি এবং যারা চর অঞ্চল মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে তারা উঁচু স্থানে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং তারা কিন্তু যে ত্রাণ না পাওয়ার হতাশ কিন্তু আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের কিন্তু ত্রাণ এখন পর্যন্ত আসলে সেভাবে কিন্তু পৌঁছেনি এবং বিশেষ করে আসলে বিশুদ্ধ খাবার, শুকনো পানি সবকিছু মিলিয়ে আসলে টাঙ্গাইলের কিন্তু এবারের বন্যার ব্যাপকভাবে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আসলে 88 বন্যার পর এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বন্যা, যেটি আসলে দীর্ঘস্থায়ী বন্যা রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে আসলে শহর অঞ্চল, নিম্নাঞ্চল, মধ্যাঞ্চল প্রত্যেকটি অঞ্চলে কিন্তু আসলে পানি প্রবেশ করেছে। এর ফলে কিন্তু আসলে মানুষের চরম দুর্ভোগের মধ্যে আসলে রয়েছে এবং ব্যাপকভাবে কিন্তু ফসলি ক্ষয়ক্ষতি, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে আসলে এবারের বন্যা পরিস্থিতি কিন্তু বলা চলে যে ভয়াবহতা রূপ নিয়েছে। এই ছিল সজল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আতিক রহমান টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। এদিকে সকালের এক পশলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে, ফলে চরম ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে। বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, বৃষ্টির পানিতে রাজধানীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং মানুষ কি বলছে, কি ধরনের সমস্যায় পড়ছেন তারা? ধন্যবাদ সজল। সকালের যে টানা বর্ষণ, সেই বর্ষণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গাগুলো দেখেছি, বিশেষ করে আমরা পুরান ঢাকা এবং এই মুহূর্তে রয়েছি তেজগাঁও। এই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এদিক খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি যাতায়াত করেন।
কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান পানি এখানে তৈরি হয়েছে, যেখানে গাড়ির গতি রোধ করা হচ্ছে এবং গাড়িও কিন্তু খুব ধীরে ধীরে চলছে। এবং এর মধ্যে যখন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যারা এই দিকে পথচারী রয়েছেন তারা বলছেন যে এইভাবে যদি হাঁটু সমান পানি হয় তাহলে তাদের চলাফেরাও ব্যাঘাত ঘটে। এবং আমরা দেখেছি যে রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু খাড়াখন্দ, নালা এবং বিভিন্ন গর্ত থাকে, সেখানে কিন্তু পথচারী যারা যাতায়াত করেন দুর্ঘটনারও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখেছি যে এই সামান্য জলাবদ্ধতার সামান্য বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রায় কোমর সমান পানিও কিন্তু এই নগরবাসী তারা এইভাবে চলাচল করতো এই রাস্তা এবং তাদের এলাকার ভেতরে যেই রাস্তা রয়েছে সেখান দিয়ে। তবে এই সিটি কর্পোরেশন থেকে কিন্তু বলা হয়েছিল যে এইভাবে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন জায়গায় যেখানে ময়লা আবর্জনা, নালা নর্দমা, রাস্তাঘাট যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো কিন্তু পরিষ্কার করা হবে। তো এর মধ্যে সিটি কর্পোরেশনের কর্মীরাও কিন্তু কাজ করছে যে এই জলাবদ্ধতা দূর করার জন্য, যেন রাস্তার মধ্যে পথচারী যারা রয়েছেন তাদের পথ চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্য সিটি কর্পোরেশনের কর্মীদেরকে আমরা দেখেছি যে তারা এই কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো। তো এই শুধুমাত্র রাজধানীর এই তেজগাঁওই নয়, অন্যান্য যে এলাকাগুলোর নিচু এলাকা রয়েছে সেগুলো এই সামান্য বৃষ্টির মধ্যে দেখেছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আরও যদি বৃষ্টি হয় হয়তো বা আরও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে এই তেজগাঁ থেকে এই সর্বশেষ খবর। সজল। সহকর্মী আলী তালুকদার রাজধানীর বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। করোনা মহামারীতে থামেনি দেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছে প্রকৌশলী সহ প্রায় 12,000 কর্মী। এমনকি রাশিয়াতেও এগিয়ে চলছে প্রকল্পটির প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির কাজ। এই বছরের মধ্যে মূল যন্ত্রপাতি দেশে চলে আসবে বলে জানাচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। রূপপুর প্রকল্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ, ক্যামেরায় ছিলেন বাঁধন এফরান। করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু 1 লক্ষাধিক কোটি টাকারও বেশি অর্থে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ করোনায় এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনেই প্রায় 12,000 প্রকৌশলী ও শ্রমিক 3টি শিফটে কাজ করছেন। দৃশ্যমান এসব অবকাঠামো জানান দিচ্ছে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। করোনা মহামারীর মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের কাজ পুরোদমে চলছে। আর পুরোদমে কাজ চলায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেটা বাংলাদেশের মাটিতে এই বাঙালি ছেলেরা রাত দিন খেটে তুলতে পারছে, এটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক বড় প্রজেক্ট। এই প্রজেক্টটা বাংলাদেশে আমি বলে আল্লাহ চাইতে যখন শেষ হবে তখন বাংলাদেশ কিন্তু একটা অন্য উচ্চতায় উঠে যাবে। আমি এইটুকু বলতেছি যে আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আছে। রূপপুরের 2টি ইউনিটের জন্য 2টি রিঅ্যাক্টর বিল্ডিং এর কাজ শেষের দিকে। নিরাপত্তার জন্য কোর ক্যাচারও বসানো হয়েছে। এদিকে রাশিয়াতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল এবং একটি স্টিম জেনারেটরের হাইড্রোলিক টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া প্রথম ইউনিটের 4টি স্টিম জেনারেটরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আমাদের শিডিউল অনুসারে যত গুরুত্বপূর্ণ এলটিএমই ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। অনেক যন্ত্রপাতি ইতিমধ্যে বসে গেছে, কিছু বসার অপেক্ষায় আছে, কিছু আসছে। সুতরাং রিঅ্যাক্টর বিল্ডিং 1-এর অনেক যন্ত্র ইতিমধ্যে বসে গেছে। অবশ্যই আমরা করোনার মহামারীর মধ্যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, কিন্তু প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত প্রকল্পে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সব ধরনের গাইডলাইন মেনেই সবাই কাজ করছে। মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 2023 সালের প্রথম ভাগেই বিদ্যুৎ কেন্দ্রটির 1200 মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঈশ্বরদী, পাবনা।
করোনা যুদ্ধে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ না করেই কোভিড যোদ্ধা হিসেবে বিশেষ বিবেচনায় মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন। চিকিৎসক ও টেকনোলজিস্ট নেতারা বলছেন, স্বাস্থ্য খাতের সিন্ডিকেট অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে মূল তালিকায় কিছু মানুষের নাম ঢুকিয়েছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদন। করোনা সংকটের শুরুর দিকে টেস্ট নিয়ে হাহাকার তৈরি হয়। তখন স্বেচ্ছাসেবী হিসেবে কিছু মেডিকেল টেকনোলজিস্ট এগিয়ে আসেন। সম্প্রতি 145 জন টেকনোলজিস্ট নিয়োগের তালিকায় তাদের বেশিরভাগেরই নাম আছে। আমাদের যারা কাজ করছিল কোভিড-19-এ এবং যারা হলো যে স্বেচ্ছাসেবী হিসেবে এতদিন কাজ করে আসছিল, তাদেরকে প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় এবং রাষ্ট্রপতি প্রমর্জনাতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের ল্যাবগুলোতে, যাতে আরও ভালোভাবে কাজটা করা যায়। কিন্তু তালিকায় বেশ কয়েকজনকে পাওয়া গেছে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ না করেই করোনা যোদ্ধা হিসেবে অগ্রাধিকার পেয়েছেন। যাদের একজন ইশরাত জাহান, তিনি এনটিপি প্রকল্পে কাজ করতেন বলা হয়েছে, কিন্তু প্রকল্পের নথিতে দেখা যায় 27শে মে তারিখে তিনি এই প্রকল্প থেকে নিয়োগপত্র পান, কিন্তু যোগদান করেননি। তবুও 3 জুনের স্বাস্থ্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো তালিকায় তার নাম আছে। বর্তমান কর্মস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আরেকজন মাসুমা খাতুন, তিনিও 27শে মে নিয়োগ পান এনটিপি প্রকল্পে, যোগ দেন 6 জুন। তবুও তার নাম আছে করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগের তালিকায়। আমি করোনাকালীন সময়ে ওই যে এনটিপি থেকে আমি নারায়ণগঞ্জের পোস্টিং হয়েছে আমার। পরে আবার যখন স্থায়ী হয় তখন আমার পোস্টিং নীলফামারীতে দিছে, আমার নিজ জেলায়। নারায়ণগঞ্জে কত তারিখ থেকে কাজ করতেন আপা আপনি? ওই যবে অর্ডার দিছে তখনই জয়েন করছি। অর্ডারটা কবে হয়েছে আপা? ডেটটা মনে করতে পারবেন? আমার ঠিক মনে নেই। এর আগে টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে অর্থ লেনদেনের একটি ফোনালাপ ফাঁস হয় মূলধারার গণমাধ্যমে। কেমনি কি বলতে কিভাবে টাকাটা হলে কি মনে করো যে হিসাব হলে পরে বলতে মনে করো যে এখন যদি তুমি কনফার্ম থাকো, এটা দেওয়ার ইচ্ছা থাকে, সবাই যেভাবে দেয় তুমি ভেবে দিলে। এখন এরা আসলে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি নিতে, এরা হলো মেইন হলো যে কনফার্ম, তাইলে আমরা টাকা দিতে বসছি। মানে এরা কত হলো টাকা কোনো ফ্যাক্টর না, এদের চাকরি হলো মেইন। চিকিৎসক ও টেকনোলজিস্ট নেতারা অভিযোগ করছেন, নিয়োগের সময় সদ্য বিদায়ী মহাপরিচালক দায়িত্বে ছিলেন। হয়তো স্বাস্থ্য খাতের পুরনো সিন্ডিকেট সেখানে সক্রিয় ছিল। অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে নাই, তাদেরও নাম আছে। এটা খুবই দুঃখজনক। যারা এই বিতর্কিত কাজটা করে এই সরকারের উদ্যোগটাকে ইমেজ ক্ষুণ্ণ করেছে, আমি মনে করি তাদেরকে তদন্ত করে বের করে শাস্তির আওতায় আনা উচিত। যেহেতু তারা করোনা যোদ্ধা না, কিন্তু সেখানে যুদ্ধে অন্তর্ভুক্ত হয়েছে, অস্বচ্ছ প্রক্রিয়ার পিছনে যারা আছে, আমরা সেই ব্যাপারে খুবই অসন্তুষ্ট। বর্তমানে দেশের ডিগ্রিধারী বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা প্রায় 20,000। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 2 ধরনের অ্যান্টিবডির মিশ্রণ প্রয়োগে প্রাণীদেহে প্রতিরোধ করা যাচ্ছে করোনা ভাইরাস। সোমবার এমনটাই দাবি করেছে মার্কিন বায়োটেক কোম্পানি রেজেনারন ফার্মাসিউটিক্যালস। মিশ্রণটি মানবদেহেও আশানুরূপ ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা। এদিকে ভারতে মানুষের শরীরে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দিয়েছে মোদি প্রশাসন। দেশটির আরেকটি ওষুধ কোম্পানির সঙ্গে করোনার সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকার। অন্যদিকে আগামী বছর থেকেই প্রতি মাসে কয়েক লাখ ডোজ করোনা ভ্যাকসিন তৈরি করা হবে বলে জানিয়েছে রাশিয়া। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। শুধুমাত্র একটি নয়, এবার দুটো অ্যান্টিবডির মিশ্রণের মাধ্যমে বানর ও ইঁদুরের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধ করার দাবি করল রেজেনারন ফার্মাসিউটিক্যালস। মার্কিন এই বায়োটেক কোম্পানির মতে, করোনায় মারাত্মকভাবে আক্রান্ত প্রাণীদের দেহ থেকে ব্যাপক হারে ভাইরাসের সংক্রমণ প্রায় পুরোপুরি দমাতে সক্ষম হয়েছে দুটো মনোক্লোনাল অ্যান্টিবডির এই ককটেল। অদূর ভবিষ্যতে এই ককটেলটি মানবদেহেও কার্যকর হবে বলে আশাবাদী কোম্পানিটির শীর্ষ গবেষকরা। করোনা প্রতিরোধে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপির সাফল্যের ব্যাপারে অনেকটাই নিশ্চিত যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। মারাত্মকভাবে সংক্রমণ বাড়তে থাকায় এবার ভারতে মানবদেহে অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল করতে অনুমোদন দিয়েছে মোদি প্রশাসন। করোনা ভ্যাকসিনের ট্রায়াল করতে ছাড়পত্র পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দেশটির আরেকটি ওষুধ কোম্পানির সঙ্গে কোভিড-19-এর ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি। এদিকে প্রাথমিক হিসেব অনুযায়ী চলতি বছর কয়েক হাজার
এবং আগামী বছরের প্রথম থেকেই প্রতি মাসে কয়েক লাখ ডোজ করোনা ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছে রাশিয়া। তবে রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডেনিস মেন্তুরভ জানান, স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরেই নির্ভর করবে ভ্যাকসিনের সার্বিক উৎপাদন। নিবির আমিন, নিউজ 24। প্রতি বছরই প্রায় কোটি টাকার সমমূল্যের গরু মহিষের নাড়ি ভুঁড়ি চট্টগ্রাম থেকে বিদেশে রপ্তানি করা হয়। সিংহভাগই যাচ্ছে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনামে। এটি দিয়ে উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরি হয় এবং তা চীনাদের কাছে বেশ জনপ্রিয় খাবার। নয়ন বুড়োজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইংরেজিতে নারী ভুঁড়ির নাম ওমাসম, যা এক সময় উচ্ছিষ্ট হিসেবে খাল, নালা ও ডোবায় ফেলে দেয়া হতো। তবে গেল কয়েক বছর ধরে পাল্টে গেছে সে চিত্র। গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি বা ওমাসম রপ্তানি করে বছরে কোটি টাকা আয় করছে চট্টগ্রামের একদল তরুণ ব্যবসায়ী। চামড়ার মতো পশুর এসব উচ্ছিষ্ট এখন সংগ্রহ করছে একদল তরুণ, আর অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় খুশি রপ্তানিকারকরা। গরুর নাড়ি বুড়ি এগুলো আগে মানুষ ফেলে দিত, এগুলো এখন আমরা আনি গোডাউনে বিক্রি করতেছি। এটা ভালো চাহিদা, ভালো প্রফিট হয়, আমরাও প্রফিট পাই, যারা বিক্রি করে তারাও প্রফিট পায়। এটা চায়না এবং ইউরোপে এক্সপোর্ট হয়। এগুলো কুকুরের খাদ্য বানায়, এরা বিভিন্ন প্রক্রিয়াজাত করে খায়। ওমাসম দিয়ে দর্শক, স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন নিয়ে বৈঠক শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্বাস্থ্য সচিব। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিন্তু এই কোম্পানিটা একেবারেই প্রাইভেট কোম্পানি, এটা কিন্তু চায়না গভর্নমেন্টের কোনো একেবারে ব্যক্তিগত সরকারের কোনো কিছু নেই। যেমন আমাদের দেশে কোম্পানি আছে না, ওষুধ কোম্পানি আছে, ইনসাফটা, স্কয়ার, অনেক কোম্পানি আছে। এরকম একটি কোম্পানি হলো সাইনোভ্যাক। এই সাইনোভ্যাক কোম্পানিটি এই বাংলাদেশে তারা ওই যে ভ্যাকসিনের, আপনারা জানেন যে থার্ড ফেজে তারা ট্রায়াল করতে চায়, থার্ড ফেজ ট্রায়াল। ইতিমধ্যে তারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজ তারা সম্পন্ন করেছে। এই যে থার্ড ফেজের যে ট্রায়ালটা করতে চায় বাংলাদেশে, তারা বাংলাদেশের স্বাস্থ্য কর্মী যারা আছে, বিশেষ করে একেবারে আমাদের ওয়ার্কাররা যারা হসপিটালে কাজ করছে, কোভিড হসপিটালে, সেই হসপিটালে কর্মরত স্টাফদের, কর্মীদের মধ্যে তারা এই ট্রায়ালটা করতে চায়। এটা কিন্তু আবারও আমি আপনাদেরকে বলছি, সেটা আপনারাও তো জানতেন না, চাইনিজ গভর্নমেন্টের কোনো কিছু নয়। আজকে আমি ক্লিয়ার হয়েছি এইটা আইসিডিডিআরবির মাধ্যমে আমাদের ওষুধ প্রশাসন হয়ে, ডিজি হেলথ হয়ে তাদের একটি প্রস্তাব আমাদের মন্ত্রণালয়ে তারা নিয়ে এসছে। এই প্রস্তাবটি আমরা মন্ত্রণালয় থেকে স্টাডি করে দেখব যে আসলে তাদের ডিমান্ডটা কি, তারা কি চায়। এই স্টাডি করে আমরা সরকারের যে পর্যায়ে সিদ্ধান্তের প্রয়োজন হবে সে পর্যায়ে আমরা নিয়ে যাব এবং ওই একটি উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের প্রেক্ষিতে আইসিডিডিআরবিকে আমরা জানিয়ে দেব যে সরকার এইভাবে এই কাজটি করতে চায়। এটা যে ধরনের সিদ্ধান্তই হোক, এটি আইসিডিডিআরবিকে আমরা জানাবো। এটাই কিন্তু আজকের মূল সিদ্ধান্ত হয়েছে। আরেকটি জিনিস বলি, আপনারা আজকে আরেকটি আলোচনা হয়েছে, যেহেতু আপনি বলেছেন, একজন বলেছেন যে ভ্যাকসিন নিয়ে আমাদের আরো কি কি প্রচেষ্টা আছে, সেগুলো কিন্তু আলোচনা হয়েছে। যে শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি, সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। আমরা সারা পৃথিবীতে যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, অক্সফোর্ডে, ইভেন আমেরিকান মডার্না নামে একটি কোম্পানি কাজ করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে, রাশিয়া করছে, পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ অব্যাহত রাখছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আর একটি বড় ফাউন্ডেশন আছে, গ্যাবি ফাউন্ডেশন, আপনারা নিশ্চয়ই জানেন এটি। এই ফাউন্ডেশন তারাও আমাদের ইতিমধ্যে একটা চিঠি দিয়েছে যে আমরা যেন ওই জায়গাতে অ্যাপ্লিকেশন, আমরা যেন আবেদন করি। এটা আপনারা জানেন, আমার মিডিয়ার লোকজন অবশ্যই জানেন, এই ফাউন্ডেশনটা মূলত ফাইন্যান্সড বাই বিল গেটস, তাদের এই কোম্পানি তারাই করছে। ওই জায়গাটা তো আমরা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং বাংলাদেশ ইতিমধ্যেই
পত্রালাপের মাধ্যমে আমরা কিন্তু করসপন্ডেন্স অব্যাহত রেখেছি। আমাদেরকে তারা ইনভাইট করেছে আমরা যেন সেপ্টেম্বরের এই সভাটিতে যোগদান করি এবং আমরা যেন প্রপার চ্যানেলে আমরা আবেদন করে আমরা এর সদস্য অন্তর্ভুক্তির জন্য তারা বলেছে এবং ইতিমধ্যে আমরা এনলিস্টেড হয়েছি, আমাদের দেশ এনলিস্টেড হয়েছে এই ফাউন্ডেশনের সাথে। এটাও কিন্তু একটা ভালো, আমি মনে করি আপনাদের জন্য একটা চমৎকার একটা ইনফরমেশন। আমরা দর্শক, করোনার ভ্যাকসিন প্রসঙ্গে আজ বৈঠক ছিল। এই বৈঠক শেষে স্বাস্থ্য সচিব বক্তব্য রাখছেন। আমরা সরাসরি শুনছিলাম স্বাস্থ্য সচিবের বক্তব্য। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কুমিল্লার শালবন বৌদ্ধ বিহারে পর্যটকের সমাগম নেই। প্রতি বছর ঈদের ছুটির পরও দেশি বিদেশি পর্যটক এই বিহার দেখতে আসেন। করোনা সংক্রমণ রোধে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোর মতো শালবন বৌদ্ধ বিহারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে গেল 5 মাসে অর্ধ কোটি টাকার বেশি রাজস্ব আয় হারিয়েছে সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার কোটবাড়ির ময়নামতি জাদুঘরের কাছেই শালবন বৌদ্ধবিহার। অমূল্য প্রত্নসম্পদে সমৃদ্ধ স্থানটি আগে শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল। তবে 1955 সালে খননের পর 550 ফুট এলাকা জুড়ে বিস্তৃত একটি বৌদ্ধবিহারের ভূমি নকশা উন্মোচিত হয়। এতে 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। এই বিহারের মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝামাঝি স্থানে রয়েছে নান্দনিক ও কারুকার্যময় প্রবেশ তোরণ। 8ম শতকে নির্মিত এই প্রত্নসম্পদের অপরূপ সৌন্দর্য দেখতে শত শত পর্যটক প্রতিদিন ভিড় করলেও করোনার কারণে পাল্টে গেছে সে চিত্র। করোনা সংক্রমণ রোধে শালবন বৌদ্ধবিহার বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে কিছু পর্যটক আসলেও বাইরে থেকে চলে যেতে হচ্ছে তাদের। দেখতেছি বন্ধ, এখন যদি খুলে দেওয়া হয় আমরা মন প্রাণ ভরে ঘুরতে পারবো। পর্যটন কেন্দ্রগুলো ওইরকম ভাবে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া উচিত, মানুষ যাতে ইতিহাস ঐতিহ্য জানতে পারে। সংশ্লিষ্টরা জানান, গেল 5 মাস ধরে এ বিহার বন্ধ থাকায় অর্ধ কোটি টাকার রাজস্ব আয় হারিয়েছে সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খুলে দেওয়ার দাবিও তাদের। একদিনের রাজস্ব আয় আজকে যেরকম 5 লক্ষ টাকা, এই 5 মাসে আমার মনে হয় যে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা আমরা রাজস্ব হারিয়েছি এই করোনাকালীন সময়ে। শালবন বৌদ্ধবিহারের পাশাপাশি লালমাই ও ময়নামতি পাহাড়কে ঘিরে রয়েছে অসংখ্য প্রত্নসম্পদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।